দেশের মানুষ প্রতি মুহূর্তেই বুঝবার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে রয়েছে, দেশই বা এখন কোন জায়গায় দাঁড়িয়ে, এবং সেই মতামত তারা যা প্রকাশ করছেন সেগুলি প্রতিফলিত হচ্ছে চায়ের দোকানে, আলোচনার টেবিলে, কিংবা অন্যান্য আরও যে জায়গাগুলোয় তারা সেই মতের প্রতিফলন ঘটাবার সুযোগ পাচ্ছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে, পাওয়ার্ড বাই স্বপ্নধরা। আজ আমরা কথা বলবো কোন পথে রাজনীতি ও দেশ, এই শিরোনামে। আমি ফেরদৌস আহমেদ থাকবো এই আলোচনার সাথে পুরোটা সময়। যাদেরকে পেয়েছি, যাদের মাধ্যমে আপনাদের মতামতের প্রতিফলন ঘটবে, তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডাক্তার জাহিদুর রহমান, এবং সর্বডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আমাদের এই আলোচনা অনুষ্ঠান আপনারা ফেসবুকে যুক্ত হয়ে দেখে নিতে পারবেন। facebook.com/channel9bd.tv-তে দেখতে পাবেন ইউটিউবে youtube.com/channel9bd-তে। আমি এম এ আজিজ আপনাকে দিয়ে শুরু করি, এবং সেই জায়গায় কোন পথে রাজনীতি ও দেশ, অনেকগুলো আন্দোলন যখন পাশাপাশি চলতে থাকে, বিশেষ করে যখন ইশরাক হোসেনের মেয়রের দাবিতে বিএনপি আন্দোলন করছে, এনসিপি আবার নির্বাচন কমিশন যে কার্যালয় তার সামনে আন্দোলন করলো, অনেকে এটাকে ছায়া আন্দোলন, ছায়া যুদ্ধ হিসাবে দেখছে। এই জায়গাটা থেকে প্রথমে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এটাকে আন্দোলন হিসেবেই দেখব, তবে এই আন্দোলনটা দেশটাকে অস্থির করার আন্দোলন, এবং এই আন্দোলনটা এই যে মব জাস্টিস সিস্টেমস ওইটি চালু আছে, এটাকে ভিন্ন ফর্মে। আপনি বলেন ইলেকশন কমিশন কেন ঘেরাও হবে, কেন একজন উপদেষ্টা তার মিনিস্ট্রির জায়গা বাদ দিয়ে সিটি কর্পোরেশন অফিসে অফিস করবে, হ্যাঁ, এবং সচিবালয় পুড়ে গেল না, হ্যাঁ, জায়গা যদি মানে সংকুলন না হয় সেটা করতে পারে না। কতদিন আগে পড়ছে সংকুলন, আগে মিনিস্টার বসতেই পারে, অসুবিধা নাই। চাঁদেও বসতে পারে, হেলিকপ্টার যখন 6 দিনে 18 বার চলে, চাঁদেও বসতে পারে, সমস্যা নাই। হেলিকপ্টার সারাক্ষণ উঠতে থাকলো, সমস্যা নেই, ওখানেও অফিস করতে পারে, সমস্যা নেই। আপনি যেভাবে বলতেছেন যেখানে সেখানে বসতে পারে। একটা সিটি কর্পোরেশন অফিস, যে অফিসে কোর্ট রায় দিয়ে দিছে, আপনি সেখানে বসে আছেন। এলজিআরডি উপদেষ্টা, আপনি কোর্টের রায় মানছেন না, তারপরে আপনি না হলে কোর্টে যাবেন। কোর্টে ইলেকশন কমিশন একটা স্বাধীন বডি, হ্যাঁ, সেটার প্রজ্ঞাপন জারি করছে, সেটাও মানেন না আপনি। তাহলে সেখানে রিমেডি চান। আপনি কোর্টের অফেন্ডেড, কোর্ট তো বলে দিছে যে আজকে রায় দিছে না, বলছে যে আপনার যে এগ্রিভ ব্যক্তি তার তো কোর্টে আসার দরকার ছিল, সে যায় নাই, হয় নাই, খালাস, কোর্ট খালাস। এখন আমার বক্তব্য হচ্ছে এগুলো অনেকটা সারা দেশে, এই জন্য এই বলে যে সেনাপ্রধান যে বক্তব্য দিচ্ছে, এটার সাথে কিন্তু রিলেটেড আছে। সে তো বলছে দেশে অস্থিরতা হচ্ছে, মব জাস্টিস চলছে, নো মোর মব জাস্টিস, এখন কোনো মব জাস্টিস হতে দেওয়া যাবে না। তো সুতরাং ইশরাক হোসেন কিন্তু স্থগিত করেছে, ওত নেওয়ার একটা সময় বেঁধে দিয়েছে কোর্ট, ওই ভিতরে ওত নেওয়ার সময় দিক। এখন সিটি কর্পোরেশন যে অর্ডিন্যান্স আছে, সেখানে একটা ধারায় আছে, যেদিন ফার্স্ট বোর্ড মিটিং বসবে তারপরের থেকে 5 বছর তিনি দায়িত্বে থাকতে পারবে। তবে আমার অনুমান তিনি তা থাকবেন না, হয়তো নির্বাচনে চলে আসবেন, নির্বাচন দিবে, সমস্যা নেই, সেটাও আলোচনা করে দেয়া। হুট করে আবার ফের ওত নেওয়ার পরে হুট করে ইলেকশন ঘোষণা করে দিবে এক্সিকিউটিভ অর্ডারে, আমরা তো সেটা এক্সপেক্ট করতেছি না। কারণ 5ই আগস্টের পরিবর্তনের পরে আমরা একটা গণতান্ত্রিক প্র্যাকটিসটা দেখতে চাই সর্বত্র। এবং সেই জায়গায় আসলে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না, জাতীয় সংসদ নির্বাচন আগে হবে, সেই আলাপটি তো দীর্ঘদিনের, এবং হুট করে দেবার সুযোগ আসলে কতটা থাকছে ডাক্তার জাহিদুর রহমান? টেকনিক্যালি সুযোগ আছে, কারণ হলো বাংলাদেশে আমার একটা বিশেষ ব্যবস্থা আছে। একটা ছোট উদাহরণ দিই, আমাদের সংবিধানে নির্বাচন কমিশনের এখতিয়ার হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ সদস্য নির্বাচন, এর বাইরে কোনো কিছু সরাসরি তাদের দায়িত্ব না। এখন যেহেতু আমাদের সংসদ নির্বাচনেরও কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক বা টাইম, ওটা তো পার হয়ে গেছে। অন্যান্য ক্ষেত্রে বলা আছে এছাড়াও সরকার যদি কোনো নির্বাচন তাকে করে দিতে বলে তারা সেটা করে দেবে। তাহলে যে আমাদের এতদিন স্থানীয় সরকার নির্বাচনগুলো সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিশন করছে, তার কারণ সরকার তাকে এটা করতে বলছে। টেকনিক্যালি সরকার এটা কিন্তু ওনাকে দায়িত্ব নাও দিতে পারে। সরকার যদি মনে করে আমি নিজে এই কাজটা করব, আমেরিকায় তো সরকারি নির্বাচন করে,
ওদের কিন্তু আমাদের মতো এরকম নির্বাচন কমিশনের এরকম একটা আলাদা বডি, এত সব জোগাড় যন্ত্র নাই। তো এখন সরকার যদি সিদ্ধান্ত পাঠায় তাহলে কিন্তু নির্বাচন কমিশনকে সেটা মানতে হবে। এখন সমস্যাটা এই জায়গায় না, এটা এখন আইন বা বিধিমালার প্রশ্ন, এটা এখন একটা পলিটিক্যাল ইস্যু। আসলে আমাদের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা করব কিনা, করলে কটা করব, আদৌ করব কিনা, এই প্রশ্ন। আমরা দেখলাম পত্রিকায় যে 2টো সিটি কর্পোরেশন ঢাকার এই নির্বাচনটা সম্ভবত সরকার চাইতে পারে, এবং সরকার যদি চায় নির্বাচন কমিশনকে কনস্টিটিউশনালি এই কাজটা করতে হবে। এটা নিয়ে তাদের আমরা এখন করব না, আমাদের সিদ্ধান্ত এটা চাইতে পারে। আপনি সেটা বললেন এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যেই চাওয়া হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন, তার মধ্যে আবার আলাদা করে বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে শুরু হোক না, এভাবে চাওয়া তো হচ্ছে তাদের পক্ষ থেকে। মানে এনসিপির একটা উদ্ভট দাবি আছে। এই যে আমি মাত্র যে ব্যাখ্যাটা দিলাম, এনসিপিতে তো আমার পরিচিত লয়াররাই আছে, এনসিপিতে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তাদের কাছে এইটুকু লয়ের নলেজ থাকা উচিত যে নির্বাচন স্থানীয় সরকার যদি চান, তার জন্য যদি কাউকে ঘেরাও করতে হয় বা চাপ দিতে হয়, সেটা যমুনা, সেটা ডক্টর ইউনূস। নির্বাচন কমিশনের কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই স্থানীয় নির্বাচন কবে হবে, কোনটা হবে, কতটুকু হবে। ওনারা ওখানে গিয়ে এগুলো বলছেন, মানে সবাইকে খুব বোকা মনে করছেন, সব কিছুর জন্য নির্বাচন কমিশনকে ভিলেন বানানোর চেষ্টা করছেন, কারণ তারা এই নির্বাচন কমিশনের পুনর্গঠন চান তাদের রাজনৈতিক এজেন্ডার কারণে। এখানে একটু আমি বলেও রাখি, এটাও খুব হাস্যকর এবং উদ্ভট। মানে এই নির্বাচন কমিশন কোনো নির্বাচন এখনো করে নাই যে আপনি বলবেন যে তুমি ঠিকমতো করো নাই। কেন ইশরাকের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন নাই, এটা হচ্ছে তাদের অপরাধ। দেখুন, আপনি একটা মামলা করেছেন, হতে পারে না যে এই মামলায় আপনি করেছেন কিন্তু যে রায় হলো শেষ পর্যন্ত আপনি এটা অ্যাকসেপ্ট করলেন। এই রায়ে কি তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছে? না তো, ইশরাককে করা হয়েছে। সো নির্বাচন কমিশন যদি মনে করে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্বপূর্ণ একটা দলের এবং গুরুত্বপূর্ণ একজন মানুষ, ইশরাক রাস্তায় প্রচুর লড়াইয়ের হিস্ট্রি আছে, ভিডিও পাওয়া যায়, ঠিক আছে, আমি কনভিন্সড আমরা এটাতে আপিল করব না। তার উপরে এই কথাগুলো একটু বলে রাখা জরুরি, বাংলাদেশের নির্বাচন কি আসলে নির্বাচন কমিশন করে? মানে কেউ যদি বলে নির্বাচন কমিশন করে, আমার হাসিনার কথা মনে হয়। হাসিনা এই কথা বলতো, তাই না? যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রচুর কথা বলতাম, তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাওয়া যাবে না, তখন তিনি বলতেন নির্বাচন করে নির্বাচন কমিশন, আমি সুন্দর একটা নির্বাচন কমিশন উনি তো বলতেন করে দিয়েছি, সব কিছু ঠিকঠাক মতো হবে। কিন্তু আমরা তো জানি বাংলাদেশে আসলে নির্বাচন সরকার কেমন তার উপরে ডিপেন্ড করে। প্রচুর আলোচনা আমরা করেছি। সুতরাং বাংলাদেশে যদি ভবিষ্যতে ভালো নির্বাচন না হয়, তার দায় দায়িত্ব নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কি বলে যদি এইভাবে জিজ্ঞেস করি? তারা নিঃসন্দেহে সেই সুপারিশগুলোই দিয়েছিল যাতে নির্বাচন কমিশনই করে। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে নির্বাচন কমিশনই করবে। এটা ইভেন সংস্কারের আগেরও যে আইন আরপিও যেটা আছে সেটা অনুযায়ী টেকনিক্যালি এখনো তারাই করার কথা। আমরা কিছু খুঁটিনাটি আরও তাদেরকে স্ট্রঙ্গার করার চেষ্টা করেছি, কিন্তু দিনের শেষে আমি মনে করি না কোনো সরকার যদি সেই নির্বাচন কমিশনকে সাহায্য করতে না চায় তারা কিছু পেরে উঠবেন, নো ওয়ে। কারণ কি, প্রতিষ্ঠান কখনো কখনো প্রতিষ্ঠান হিসাবে দাঁড়ায়, সেটা কয়েক দশক যদি তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে পারে। ভারতে কাজ করছিল, কারণ কি, মানে তাদের স্বাধীনতার পর থেকে এই প্রতিষ্ঠানটাকে কেউ ধ্বংস করার চেষ্টা করেনি। আপনি সব স্বাধীনতা দিলেন, আইন করলেন, হাসিনার আইন না নতুন আইনে নির্বাচন কমিশন হলো, আমি ধরে দেখিয়ে দিতে পারবো সরকার চাইলে কিভাবে তার নিজের পছন্দের মানুষ ওখানে ঢুকিয়ে দিতে পারে, সম্ভব। তো যে কথাটা বলছিলাম, নির্বাচন কমিশন ফ্যাক্টর না, কিন্তু এটা আসলে একটা প্রক্সি যুদ্ধের মতো করে তারা বানাচ্ছেন, তারা এটা করতে গেছেন। তাদের যদি নির্বাচন চান তারা, তাহলে যমুনায় যান, তাদের জন্য তো যমুনা অবারিত। হাসনাত আব্দুল্লাহর জন্য তো লাস্ট যে ডিফেন্স লাইন সেটাও সরে যায়, তিনি গেটে চলে যেতে পারেন লোকজন নিয়ে, তারা সেখানে গিয়ে দাবি করুন। তাহলে আপনি দেশের সিস্টেম অনুযায়ী যদি বলেন তাহলে তারা যমুনা ঘেরাও করলে কাজ হতো, অবশ্যই সেটা আপনি বলছেন। এম এ আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। নির্বাচন কমিশন এখন আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নাই, এই যে অভিযোগগুলো তোলা হয়েছে, বিএনপির মুখপাত্র হিসেবে বলা হয়েছে, অভিযোগের ক্ষেত্রে আসলে বাংলাদেশে কতটা যৌক্তিক, কতটা অযৌক্তিক দাবি, কতটা অভিযোগ, সেভাবে হিসাব করে বাংলাদেশে অন্তত চলে না, আমরা সেভাবেই দেখেছি। কিন্তু তারপরও এই অভিযোগগুলো আসলে কতটা করা যায়? আমার তো মনে হয় ফ্যাসিস্ট সরকারের পথ এখনো আমরা অনুসরণ করছি। যেমন ধরেন 2013 সালে 5ই ফেব্রুয়ারি শাহবাগে ইমরান এইচ সরকারের নেতৃত্বে কাদের মোল্লাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। সেই আইন বদলানোর জন্য ওখানে গণজাগরণ মঞ্চ করা হয়েছে না, তাদের খাবার সাপ্লাই দেওয়া হয়েছে, বাথরুম দেওয়া হয়েছে, সব নিরাপত্তা দেওয়া হয়েছে, সব কিছু করা হয়েছে। হ্যাঁ, ঠিক অনুরূপভাবে আপনি দেখেন 11 তারিখে হাসনাত আব্দুল্লাহ সামনে থাকলো, অনেক ইসলামিক দল ওখানে জুটলো,
তারা তো ঘন্টা মেপে দিল, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, ওখানে ঠান্ডা পানি দিছে, সেটা নাইবে বললাম, কারণ ঠান্ডা পানি সিটি কর্পোরেশন গরমের সময় অনেক জায়গায় দেয়। হ্যাঁ, তো তারা তো 144 ধারা ভঙ্গ করে এটা করেছে। তো সেখানে কিন্তু আবার দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা শিক্ষকরা দাবি করলো, তখন কিন্তু আপনার টিয়ার গ্যাস, আপনার সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ সবই হলো। আবার প্রেস ক্লাবের শিক্ষকরা যখন আন্দোলন করলো, তখন কিন্তু গরম পানি, বাচ্চা কোলে করে গরম পানি মারা হয়েছে। তো সুতরাং আমার ধারণা যে সরকার কোনো মুভমেন্টে, প্রায় 250-র মতো এই সরকারের আমলে আন্দোলন হয়েছে, টাইমলি কোনো, এই সরকারের পক্ষ থেকে টাইমলি কোনো আলোচনা করা হয়নি সমাধানের জন্য। হ্যাঁ, আপনি দেখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আপনার ভিসি প্রক্টর রিজাইন করাইছে, চিটাগাঙে করাইছে, কৃষি বিশ্ববিদ্যালয়ে করাইছে, এগুলো যে করাইছে সারা দেশে একটা বিশৃঙ্খল অবস্থা। এবং সবগুলো আন্দোলনে, খালি শিক্ষকদের আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া সবগুলো আন্দোলনে কিন্তু ছাত্ররা করছে। এবং ছাত্ররা যে 5ই আগস্টে যে পরিবর্তনটা, সরকার দেশটা যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, সেই দিকে না গিয়ে তারা মব ভায়োলেন্সের সৃষ্টি করেছে, যে একে নামাও, একে উঠাও, একে নামাও, এই করো। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে আপনার প্রায় 9 মাস হয়ে গেল, আপনি দেখেন ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত ছাত্ররা এই আন্দোলনে শরিক ছিল, সাথে রাজনৈতিক দল, জনগণও ছিল, মাধ্যম। এরা প্রত্যেকটা মিনিস্ট্রিতে ছাত্র নিয়োগ দিছে কি করে বলেন আপনি? এই সরকার উনি তো এই 8টা জেনারেশন, 8টা ব্যাচের এই জেনারেশন তো বিজ্ঞানের যুগে ধ্বংস করে দিলেন। এই ছাত্রদের মনোজগৎ পুরোটা পরিবর্তন করে দিয়েছে। আপনি অটোমেশনের যুগ, যেখানে মানুষের বিকল্প প্রযুক্তি, সেখানে একটা এতগুলো সংস্কার কমিশন করলেন, একটা শিক্ষা কমিশন করলেন না। হ্যাঁ, 1.7% জিডিপির আপনার থাকে, আপনার শিক্ষা খাতে বরাদ্দ থাকে, এবং দক্ষিণ এশিয়া না, এখন এশিয়ার মধ্যে সবচেয়ে কম। শিক্ষা খাতে বাজেট কম, স্বাস্থ্য খাতে বাজেট কম। আপনি ছাত্রদের বলতেন যে বাবারা তোমরা লেখাপড়াও করো, তোমরা ঠিক আছে রাজনীতি, যাদের বয়স হয়েছে রাজনীতিও করো, সবই করো। হ্যাঁ, উনি নিয়োগ দিছে, রেলওয়ের 3টে ইন্টারমিডিয়েট পাস ছেলেকে নিয়োগ দিছে, সারা রেলের জায়গা জমিন সব লিজ দেখায় ফেলাইছে। এবং একটা এডিশনাল সেক্রেটারি, দেখেন যারা দুর্নীতি করে বলে পরিচিত, সেই এডিশনাল সেক্রেটারি এই 3 জনের উৎপাতে রিজাইন করে সে আইসা বলে দিছে এটা। তা আপনি বলেন, এটা তো শিক্ষা, এই ছাত্রদেরকে, এই জেনারেশন তো ধ্বংস করে দিল। এরা ফ্রাস্ট্রেটেড হবে। আপনি দেখেন না, আস্তে আস্তে সেখানে একটা বিশৃঙ্খলা মানে পরিস্থিতি তৈরি হবে, এমনটা আপনি বলছেন। আমি ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে এখানে শুনতে চাই। একটি দৈনিকে আপনার একটি লেখা প্রকাশিত হয়েছে, বিশৃঙ্খলা দেশকে বিপদে ফেলবে, এরকম শিরোনামে যেটা প্রকাশিত হলো, সেখানে আপনি আসলে এটাই বুঝাতে চেয়েছেন। বিপদে কিভাবে পড়বে দেশ, আমি একটু শুনতেও চাই। পড়বে চেতে আমি আরেকটু খোলামেলা যদি এখন বলি, সেটা হচ্ছে লেখার মধ্যে এক ধরনের ফর্মাল থাকে, পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার দিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিপদে ফেলারই চেষ্টা হচ্ছে। আমার ওই লেখার মধ্যে আমি ধরুন এই মুহূর্তে বিএনপি এবং এনসিপির সাথে অনেকগুলো ইস্যুতে প্রবলেম হচ্ছে, যেমন জনাব ইশরাক, এটা একটা প্রক্সি, এটা আসলে ইস্যু না। বিএনপিও বা জনাব ইশরাকও এখন এক্সপ্লিসিটলি আসলে বলছেন যে এটা শুধুমাত্র একটা শপথ না, এর সাথে আরও ইস্যুজ আছে। আবার এনসিপিও এটাকে ঠেকানোর চেষ্টা করছে। আমি মনে করি এটার মাধ্যমে তারা বিএনপি শক্তি পরীক্ষা করছেন। কেন শক্তি পরীক্ষা করছেন আসবো। তারপর তারা নির্বাচন কমিশনে গেলেন। তার পরবর্তীতে জনাব ইশরাক, আমরা ধাপগুলো খেয়াল করি, 2 জন ছাত্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। আমরা তো দীর্ঘদিন থেকে খেয়াল করছি তারা আসলে মূলত এনসিপির সাথে অ্যালাইন্ড। ইভেন এনসিপি যখন হয়ও নাই, যখন 2টো সংগঠন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তাদের কর্মসূচি পাল্টাপাল্টি, ইনি শেয়ার করছেন তারটা, তিনি শেয়ার করছেন তারটা, এগুলো আমরা দেখেছি। তো জনাব নাহিদ ইসলাম রিজাইন করলেন এনসিপিতে, মানে ওনার কি হঠাৎ করে একদিন সকালবেলা মনে হলো যে আমি এনসিপিতে যাব? না, উনি অনেক দিন থেকে পরিকল্পনা করছেন। তো উনি পরিকল্পনা নিয়ে সরকারে বসেছিলেন। তো এখন তারা পাল্টা হিসেবে আবার 3 জন মানুষকে নিয়ে আসলেন, 3 জন উপদেষ্টা, আমি নামই বলি যেহেতু তারা এগুলো বলছেন, ডক্টর সালিউদ্দিন আহমেদ, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং ডক্টর আসিফ নজরুল। মানে ডক্টর আসিফ নজরুল আরেক জিনিসে পরিণত হয়েছেন যে কেষ্টা ব্যাটাই চোরের মতো, মানে ওনাকে বহুবার ক্ল্যারিফাই করতে হয়েছে যে এটা তার মন্ত্রণালয়ের এখতিয়ারও না। তো যাই হোক, এনাদেরকে বিএনপির সাথে অ্যালাইন বলে, মানে এই পাল্টাপাল্টি, তার মানে এটা পাল্টাপাল্টি ফাইট শুরু হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য নির্বাচন পেছানো। আমি বহুদিন থেকে বলছি, আচ্ছা নির্বাচন পেছানো নিয়ে সমস্যা নাই,
ধরুন ডক্টর ইউনূসের যে টাইম ফ্রেম ডিসেম্বর থেকে জুন, এনসিপি যদি মনে করে আমি নির্বাচনটাকে যদি ডিসেম্বরের জায়গায় ফেব্রুয়ারিতে নিতে পারি বা জুনেও নিতে পারি, জুনে নির্বাচন হওয়া ফিজিবল না, এসব আমরা অনেক আলোচনা করেছি। আবার তারা দেখাতে পারেন 96 সালের যেটা বিচারপতি হাবিবুর রহমানের অধীনে যে নির্বাচনটা হয়েছে ওটা জুনে হয়েছিল। তো ওরা চিন্তা করতে পারে আমার বয়স 1 বছর মাত্র আমার দলের, ডিসেম্বরে হবে, সো 6 মাস বেশি পেলে আমার সুবিধা হবে, ভাবতে পারেন। এই পর্যন্ত হলেও আমি অখুশি নই, কিন্তু আমার কাছে একটা বিরাট আশঙ্কা দেখা যাচ্ছে সরকারের মধ্যে এবং সরকারের বাইরের একটা গোষ্ঠী এই সরকারকে 5 বছর রাখতে হবে, এই সরকার থাকতে হবে, দেশে নির্বাচন চাওয়া মানে আপনি ভারতের দালাল, এই ক্যাম্পেইন করছে। এনসিপি এবং এই সরকারের ছাত্র উপদেষ্টাদেরকে তাদের সাথে অ্যালাইন দেখা যায়। তাদের ভিডিওর রেফারেন্স দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার দাবি করেন সেনাপ্রধানের বিরুদ্ধে যখন জনাব আসিফ মাহমুদ মানে প্রধান উপদেষ্টার সাথে তার সমস্যা নিয়ে, খেয়াল করুন একজন ক্যাবিনেটে বসা মিনিস্টার, উপদেষ্টা মানে মিনিস্টার, এইসব কথা বলছেন এবং উনি এখনো পদে আছেন এবং একজন ক্লেম করছেন যে তিনি তার হয়ে কাজটা করছেন। তো আমরা তো তাদের অ্যালাইনমেন্ট দেখছি। তাহলে আমি আসলে এই বিশৃঙ্খলাটাকে আসলে ওই পর্যন্ত নিয়ে যেতে চাই যে এটা 1.5 বছর বা যা জুনে নির্বাচন না, এটা হচ্ছে যতদিন এক্সটেন্ড করা যায়। আজিজ ভাই যেটা বলেছেন রাইটলি, ডক্টর ইউনূস একটা ডিজাস্টার করেছেন এই জেনারেশনের। ফর্মালি উনি তো ফর্মাল ক্ষমতার কথা বললেন, উপদেষ্টা আছে মিনিস্ট্রিতে, এই পদ মানে পিও আছে, এপিএস আছে, নানানভাবে। ইনফর্মালিও শত শত স্টুডেন্ট পাওয়ারফুল, ও তদবির করে বদলির, কন্ট্রাক্ট পাইয়ে দেয়ার। এই যখন তাদের অবস্থা, তাদের যা করবার কথা ছিল এই মুহূর্তে সেটা করছেন না, অন্য কিছু তো করছেন। তাহলে ক্ষমতা যদি 5 বছর হয় তাদের জন্য অনেক ভালো। এটাই অ্যালার্মিং এবং এটার বিরুদ্ধে আমি কথা বলছি যে এই বিশৃঙ্খলা আমাদের জন্য বিপদ, সেটাই দেশকে বিপদে ফেলবে, এমনটাই বললেন আপনি, চমৎকারভাবে এটা সুস্পষ্ট করলেন। আমি আবারও ফিরবো, বিরতি শেষ করে আসি। সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা, বাকি আলোচনা নিয়ে আমরা ফিরবো, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ কথা হচ্ছে কোন পথে বাংলাদেশের রাজনীতি এবং দেশ, এই শিরোনামে। আমি এম এ আজিজ আপনার কাছে আসি, যে জায়গাটা ডাক্তার জাহিদুর রহমান বলছিলেন যে দেশ কিভাবে আসলে বিপদে পড়তে যাচ্ছে। এই যে উপদেষ্টাদের পদত্যাগ চাওয়া এবং পাল্টাপাল্টি মোটামুটি চাওয়া, দোসর বলা, মানে অনেকটা এরকম যে না তারা হচ্ছে তাদের লোক, আবার 3 জনকে বলা হলো এরা বিএনপির, আবার 2 জন রয়েছে ছাত্রদের প্রতিনিধি। এই জায়গাটায় আসলে দেশ কোন বিপদে পড়তে যাচ্ছে? আমার মনে হয় দেশ বিপদে পড়তে যাচ্ছে না, ডিসেম্বরে বোঝা যাবে। কারণ সেনাপ্রধান কালকে বক্তব্য দিয়েছে, কতগুলি কথা বলেছে, সেটা যদি বাস্তবায়ন না হয় 3 বাহিনী একমত হয়ে সে এটা করেছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইলেকশন ডিসেম্বরের মধ্যে দিতে হবে অথবা ওনাকে ফ্লাইটে উঠতে হবে। সেই জায়গাটা অনেক জোর খুঁজে পেলাম। হ্যাঁ, আপনি শোনেন, বলে গেছে, তিনি বলেছেন বাংলায় বললে, করিডোর সমুদ্র বন্দর এটা জাতীয় ইস্যু, এটা নির্বাচিত সরকাররা দেখবে। হ্যাঁ, সেনাবাহিনীকে অন্ধকারে রেখে সব কাজ করা হয়েছে। তারা সংস্কার সম্পর্কে, করিডোর সম্পর্কে, বিমানবন্দর কিছু জানে না। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। স্বাধীনতা যুদ্ধ এবং জাতীয় মর্যাদা ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না। জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরে মধ্যে হতে হবে। নির্বাচিত সরকার জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে, অনির্বাচিত সরকার নয়। সেনাবাহিনী তার আর কোনো মব ভায়োলেন্স সহ্য করবে না, ফুল স্টপ। এটা হলো ভাষা। এবং লাস্টে আরেকটা কথা বলছে, নির্দেশের অপেক্ষায় থাকুন, কথাটা মনে রাখবেন। পত্রিকায় আসছে অত্যন্ত ভদ্র ভাষায়, এটা হলো মূল ভাষাটা ছিল, আর্মির ভাষা যা। এখন আপনি জানেন এই ইলেকশন কমিশন ঘেরাও করছে না, হ্যাঁ, পাটোয়ারি সাহেব কিন্তু একবার সেনানিবাসও আপনার ঘেরাও করতে চাইছিল। ওই দিনও আমি টেলিভিশনে বলেছি যে সেনাবাহিনীকে ট্রেনিং কিন্তু চুমু খাওয়ার জন্য দেয় না, নিয়ন্ত্রণ করার জন্য। আপনারা যান নিয়ে আসতে পারবেন না। আমার বক্তব্য এইটাই যে এখন যে জায়গায় এই যে দেশে অশান্তি তৈরি করে ফেলছে, বিশেষ করে ছাত্রদেরকে ইউজ করতে করতে, সেই সাথে রাজনীতিবিদদের সহ্য না করা,
এবং এই ছাত্ররা যে এত দেখেন 52 সাল থেকে 24 পর্যন্ত যত আন্দোলন হয়েছে সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্ররা এত বিতর্কিত হয়নি, এত বিতর্কিত। এই ছাত্ররা যতদিন যাচ্ছে, ওরা সময় বাড়াতে চাচ্ছে, কোনো লাভ হবে না। যত দিন বাড়াচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি যদি 1 বছর নির্বাচন দেরি করে, আপনি জেনে রাখেন যে এরা কোনো প্রার্থী পাবে না, ওদের ওখান থেকে দাঁড়াবেই না কেউ। এবং আমি নির্বাচন আওয়ামী লীগ করছে না, 3টা পার্টি বলছিল 300 সিটেই কিন্তু তারা ঘুরে ফিরে প্রার্থী দিয়েছে, একটারও জামানত থাকে নাই, এদেরও কোনো জামানত থাকবে না, এরাও ইলেকশন করতে পারে। আর ইলেকশন শিডিউল দেওয়ার পরে ঢাকার শহর থেকে এই উশৃঙ্খল ছেলেরা বেরোতে পারে কিনা সন্দেহ আছে। সুতরাং এখন আমি যেটা বলবো যে আর্মি অলরেডি ওপেন হয়েছে, অলরেডি ওপেন। এইভাবে তো শেষে একটা কথা বলছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করেছি, সহযোগিতা করব, এটা ভদ্রতা বলতে হয়। কিন্তু যে ওয়ার্নিংগুলো দিছে, এই ওয়ার্নিংগুলোর পরে আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবকে নির্বাচন দিতে হবে। আর আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আমাদের স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, সেখানে সব বিদেশি নাগরিকরা দেশ চালাবে, এটা হতে পারে না। 17 জন বিদেশি নাগরিক আছে এই সরকারের সহযোগী, ডক্টর ইউনূসের সহযোগী। আমি তাদের কোনো সিদ্ধান্ত মানি না, এবং সংবিধান অনুযায়ী কোনো বিদেশি নাগরিক রাষ্ট্রীয় কোনো কাজে যুক্ত থাকতে পারে না, উনি যুক্ত করেছেন। এবং সবচাইতে ইন্টারেস্টিংটা যেটা শুনেছি, পেপার পত্রিকায় আসে নাই, জাতীয় নিরাপত্তা কমিশনের উপদেষ্টা যাকে করা হয়েছে, উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি একজন বিদেশি নাগরিক। তিনি অস্বীকার করেছেন যে সে বিদেশি নাগরিক নয়, কিন্তু আমার কাছে ডকুমেন্ট আছে, 4টা পাসপোর্ট সে নিছে, কোনোটায় এনআইডি দেয় নাই, সব পাসপোর্ট তিনি আমেরিকার থেকে করেছে, এবং ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিছে, অর্থাৎ সে যে নাগরিক তার প্রমাণ আছে। এখন নাগরিকের সার্টিফিকেট তো কেউ দিতে পারবে না, কিন্তু সে সব জায়গায় 2 নম্বরই করছে, এবং সে ক্রিমিনাল অফেন্স করছে, সে ক্রিমিনাল অফেন্স করছে। সুতরাং এই সিচুয়েশনে আমি কিন্তু, আমার ধারণা যে হয় আমরা এই সরকার বাদ দিয়ে অন্য কোন সরকারের অধীনে চলে যাব ডিসেম্বরের পরে, অথবা নির্বাচন হবে। আপনি যে প্রশ্নটা তুলেছেন, এই প্রশ্ন অনেকেই তুলেছে, এবং সেখানে এটাও, এই প্রশ্নটাও উঠেছে যে তিনি যদি অন্য দেশেরই নাগরিক হন, তাহলে তো সেই দেশের হয়েও তিনি শপথ করেছেন, তাহলে এই দেশের হয়ে কিভাবে তিনি কাজ করবেন, এই প্রশ্ন আমরা শুনেছি বিভিন্ন জায়গায়। আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। সার্জিস আলম এসে আসিফ নজরুলের পদত্যাগ চাচ্ছেন, আবার ওদিকে একদম গণ অধিকার, আমি বিএনপি তো চাচ্ছি 2 উপদেষ্টার, গণ অধিকার পরিষদে নুরুল হক নূর তারাও এখন 2 উপদেষ্টা পদত্যাগ চাচ্ছেন, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের কথা বলা হচ্ছে। এত যদি পদত্যাগ, একটা ক্যাবিনেটের এত উপদেষ্টা পদত্যাগ চাইতে শুরু করে, বিভিন্ন দল মানে বিক্ষিপ্ত হচ্ছে না পুরো বিষয়টা? একদমই তাই, মানে ওই যে বললাম, একটা পাল্টাপাল্টি শুরু হয়েছে। ধরুন, আমি অন্যদের কথা জানি না, এবার আমরা নতুন 2টো নাম সাথে পেলাম, কিন্তু ডক্টর আসিফ নজরুলকে যেতে হবে, এটা একেবারে 5 তারিখের পর থেকে। মানে আমার প্রায় এই কারণে বলছি যে এই দাবি কে করছেন, কে করেন প্রথম দিন থেকে, যে কোনো প্রবলেম হলেই কেষ্টা বেটা যে চোর, ডক্টর আসিফ নজরুল যে সব কিছুর জন্য দায়ী, এবং সেনাপ্রধানকেও মাঝে মাঝে আনা হয়, এই ক্যাম্পেইন একটা বিশেষ জায়গা থেকে বিশেষ একটা গোষ্ঠী করেন। বাকিরা যখন অ্যালাইন করে, আমরা বুঝতে পারি আসলে তাদের অ্যালাইনমেন্টটা কি। যেন সার্জিস আলম যা যা লিখেছেন, কোনোটা কোনো স্পেসিফিক এবং ডেফিনেটিভ কোনো বিষয় না। ইভেন আমি যদি এভাবেও আসি, আদালত নিয়ে আলাপ আছে, জামিন, আচ্ছা, বাংলাদেশে টেকনিক্যালি লোয়ার জুডিশিয়ারি এখনও সরকারের ইনফ্লুয়েন্স আছে। আর্টিকেল 116 অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের যত বদলি, পদোন্নতি ইত্যাদি ইত্যাদি, এগুলো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সাথে আলোচনার মাধ্যমে করবেন। কথাটা এইরকম, রাষ্ট্রপতি মানে আসলে প্রধানমন্ত্রী বা সরকার। কিন্তু উচ্চ আদালতের ওপরে কোনো রকম কোনো প্রভাব নেই। এই উচ্চ আদালতে যত জামিন হয়, এগুলোর সাথে আইন মন্ত্রণালয়ের কোনো রকম কোনো সংস্রব বা যোগাযোগ নেই। এটা এক্সক্লুসিভলি একমাত্র প্রধান বিচারপতির অধীন। ওই যে বললাম যে আপনি নির্বাচন যাবেন লোকাল গভর্নমেন্ট, আপনি ডক্টর ইউনূসকে ঘেরাও করতে যান নাই, ওই নির্বাচনের সিদ্ধান্ত ডক্টর ইউনূসকে নিতে হবে। কিন্তু আপনি গেলেন আসলে ওইখানে যে আপনাকে মনে করছেন যে ও আসলে আমার লোক না, আপনি এখন তো সব আপনার লোক চাইছেন, তাকে ঘেরাও করছেন এবং মনে করছেন আমরা দ্যাট স্টুপিড যে আমরা বুঝবো না, তাহলে তো ওই খারাপ। ঠিক একই কাজ এখানে হচ্ছে। যত জামিন হয়েছে প্রায় সব উচ্চ আদালতে হয়েছে, যাদেরকে ব্যাপারে অভিযোগ করছেন। ডক্টর আসিফ নজরুলের কিছু করার নেই। একজন প্রধান বিচারপতি ডক্টর আসিফ নজরুলকে পাত্তা দেওয়ার কোনো কারণে, উনি যদি দেন
দিয়ে থাকেন, যদি কারো কথা শুনে থাকেন, ইনফ্যাক্ট ওনার প্রধান উপদেষ্টার কথাও শোনার বিষয় নাই, এইটুকু যদি জনাব সার্জিস আলমরা বোঝেন যে দেশে একটা উইংয়ের জন্য চিফ, বাংলাদেশের রাষ্ট্রের একজন মানুষের উপরে আইন প্রয়োগ করা যায় না, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, যতদিন রাষ্ট্রপতি থাকেন। এর বাইরে প্রত্যেকটা মানুষ, মানে প্রধান বিচারপতি আমাদের প্রধান উপদেষ্টার বিচার করতে পারেন, তো যদি ওনার নামে যদি এরকম কেস ফাইল হয় ওনার বিচার করতে পারে। তো সুতরাং উনি এতটাই স্বাধীন, এবং বাংলাদেশের প্রধান বিচারপতি অন্তত উচ্চ আদালতে আনবিলিভেবল স্বাধীন। কোনোখানে যদি বেঞ্চে মানে কিছু মোটিভেটেড হয়ে সো কল যদি বলি আমরা, তার তর্কের খাতিরে ধরছি, জামিন টামিন দিয়ে দিচ্ছে, এগুলো সব বেঞ্চ মুহূর্তে উনি ভেঙে দিতে পারেন, যে কাউকে বিচার কাছ থেকে এজলাস থেকে বসিয়ে রাখতে পারেন। আবারও দেখুন সব কিছু কিন্তু এখানে ঢালা হচ্ছে, আনা হচ্ছে, কারণ একটা প্রেসক্রিপশন অ্যালাইনমেন্ট এই দেশের। এটা কি শুধু না বোঝার কারণেই এই ধরনের অভিযোগ তুলছেন? না, এটা পরিকল্পিত, এটা পরিকল্পিত। কারণ কেউ কেউ মনে করছেন, আমি 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 একটু বলেই ফেলি, আমি ধারণা করি, আই এম নট দ্যাট কনফার্ম, যে তিনজনকে টার্গেট করা হয়েছে, এই তিনজন সম্ভবত ক্ষমতার এক্সটেনশনের যে প্রসেস আছে আমি ধারণা করি তার বিরোধী। একটা অংশ খুব সিরিয়াসলি চান যে এটা আমরা লম্বা করে যাব, একটা অংশ চুপচাপ আছেন যে তারা মনে করছেন যে এটা যদি হয় নট ব্যাড, আমি অ্যাক্টিভও হব না। আর আমি ধারণা করি প্রেক্ষাপট থেকে এই তিনজন সম্ভবত, কারণ ডক্টর আসিফ নজরুল অন্তত পাবলিকলি একবার 18 মাসের নির্বাচনের কথা বলে ফেলেছেন যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, সরকারের মিলিটারি চিফের কিছুদিন পরে উনিও এই কথা বলেছিলেন। এটা ওনার মনে হয়েছে ব্যক্তিগত অপিনিয়ন বলে একটু স্মরণ করিয়ে দেয়, খুবই ইন্টারেস্টিং। ডক্টর আসিফ নজরুলের এই বক্তব্যের পর ধর্ম উপদেষ্টা বলেছেন এটা তার ব্যক্তিগত মত, এবং তিনি বলেছিলেন আমাদের সরকার যেহেতু শেখ হাসিনার পরিবর্তে এসছে, শেখ হাসিনার যতদিন বাকি আছে আমরা ততদিন ক্ষমতায় থাকবো। মিডিয়াতে এই বক্তব্য পাওয়া যায়। জি, প্রথম বলছে। তাহলে তো 7 জানুয়ারি 24 থেকে হিসাবটা করতে হবে। 29 পর্যন্ত থাকবেন, এটা উনি বলেছেন। এবং ডক্টর আসিফ নজরুল কিন্তু 18 মাস উনিও বলেছিলেন। তো আমি ধারণা করি এটা আসলে ওইটার পরিকল্পনা। অথচ ডক্টর আসিফ নজরুল কি করেছেন এই মুভমেন্টের সময়ে, আমাদের সিভিল সোসাইটির মানুষজন বাইরে থেকে লিখে বলে প্রচুর কথা দীর্ঘদিন থেকে বলেছেন, উনিও বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তো উনি রাস্তায়ও এসছেন। ছাত্ররা যেখানে বিপদে পড়েছে, থানা থেকে ছাড়িয়ে আনা থেকে শুরু করে সব ক্ষেত্রে রিস্ক নিয়েছেন তো তাদের ওই জায়গায় দাঁড়িয়েও। ঠিক আছে, পরে কেউ খারাপও করতে পারে, কিন্তু সমালোচনাটা যৌক্তিক হতে হবে, যে সমালোচনা তার না। পুলিশ ওকে যেতে দিচ্ছে কেন, তাকে যেতে দিচ্ছে কেন, আসিফ নজরুলের প্রবলেম। তো উনি নিজে স্ট্যাটাস দিয়ে পরে জানিয়েছেন যে কারো যদি এই ব্যাপারে মামলা থাকে সে যাবে কি যাবে না, সে বিদেশে যেতে পারবে কি পারবে না, এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। অথচ আপনি আপনার সন্দেহের জায়গাটা বললেন, আমি বিরতিতে যাব, 1 মিনিট একটু এখানে শুনতে চাই। এম এ আজিজ, আপনাকেও, আপনি এই ধরনের সন্দেহই পোষণ করছেন কিনা যে এই তিনজন উপদেষ্টাকে বিএনপির লোক বলা, পদত্যাগ দাবি করা? জি, আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমরা দোষে গুণে মানুষ। যদি অতীতে কেউ যদি সন্দেহজনক কিছু করে থাকে তাহলে কিন্তু পরবর্তী ভালো কাজেও তাকে সন্দেহ করার অবকাশ থাকে। যেমন আসিফ নজরুল ডাক্তার সাহেব যে কথাগুলি বললেন এটা ঠিক আছে, এটা ঠিক আছে। সেই সাথে আমি বলি আসিফ নজরুল কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য ছিলেন। তিনি আপনার ওই যে ওপেন ট্রায়ালে জাহানার নেতৃত্বে ছিলেন। তিনি বিএনপি 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছিলেন ওই বিচার আইন অমান্য করার কারণে, তার ভিতরেও কিন্তু আসিফ নজরুল ছিলেন। এছাড়াও ব্যক্তিগত আরও কথা কিছু আছে, এই জন্য উনি এদিক সেদিক হতে পারেন, এই কারণে এই সন্দেহগুলো। কিন্তু আইনের চোখে যদি দেখেন আসিফ নজরুল এই যে বিচার টিচার যে কথা বললেন ডাক্তার জাহিদ সাহেব, একদমই সত্য কথা, ওনার কিছু করার নেই তো। আর এখন যে চিফ জাস্টিস হয়েছেন তিনি আসলেই খুবই ক্রেডিবল লোক, খুবই সাংঘাতিক। সেখানে সুযোগ তো আরো নাই সেটা বলছেন? হ্যাঁ, সেখানে তো এই ধরনের সুযোগ আরো নাই সেটা বলছেন। উনি করবে বলে মানে প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই। প্রভাব উনি হয়তো আসিফ নজরুল সাহেব ওনাকে ডেকে আনছেন, হয়তো ওনাকে নিয়োগ দেওয়ার জন্য, তখন তো দরকার ছিল, ভ্যাকুয়াম তো, কাউকে তো আনবে। কিন্তু আমার তো মনে হয় যে সবচেয়ে বেস্ট লোকটাকে ডেকে এনে চিফ জাস্টিস করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তার দ্বারা কোনো অপকর্ম হতে পারে অন্তত আমি বিশ্বাস করি না। তবে অনেকগুলো নিচের দিকে অ্যাপয়েন্টমেন্ট যারা হয়েছে হয়তো তাদের কোনো কেসে ডিএলআরে ওঠে নাই, কোনো কেস ফাইল হয় নাই, কেস হেয়ারিং দেয় না, এরকম জাস্টিসও হয়েছে। তো তাদের নিশ্চয়ই উনি যেহেতু বিজ্ঞ, উনি নিশ্চয়ই ওইভাবেই বেঞ্চ দিছে। নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট জায়গায় যেখানে রায় লিখতে হবে, রায় দিতে হবে, ইম্পর্টেন্ট কেসে নিশ্চয়ই দায়িত্ব দেন না, সেই বেঞ্চে দেন না। এগুলো
তুনি হ্যান্ডেল করতে পারে। তো সুতরাং আমাদের বিচার বিভাগ যে অবস্থায় ফেসিবাদী ধরেন এই যে বলছে যে আমি রাজনীতি কি শপথবদ্ধ রাজনীতিবিদ, বিচারপতি বলছে না, তো তারা তো সব পালায় গেছে, তাকে তো খেদাই দেওয়া হয়েছে। আইন ব্যবস্থাটা সাজানো হয়েছে। আমি বিরতিতে যাব। ডাক্তার জাহিদুর রহমান যেখানে বললেন আপনি সেখানে আরেকটু যুক্ত করলেন, আমি বিরতি থেকে ফিরে এসে আপনাদের শুনি। দর্শক আপনারা যারা রয়েছেন আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা, আমরা বাকি আলোচনা নিয়ে ফিরব শীঘ্রই, সাথে থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি কোন পথে বাংলাদেশের রাজনীতি ও দেশ, এই শিরোনামে। ডাক্তার জাহিদুর রহমান, আপনি যুক্ত করতে চাচ্ছিলেন বিরতিতে যাবার আগে? আমি অন্য না, একটা জাস্ট টেস্ট কেস হিসেবে বলছি, আমরা আরেকটু ম্যাচিউরিটি আশা করি। তারা মানে প্রায় বলেন যে ওনারা ছোট মানুষ, বয়স সত্যিই খুব ছোট মানুষ, কিন্তু আপনি যখন একটা স্টেটের লেভেলে খেলতে আসছেন, আপনি যখন ছোট বয়সে মন্ত্রী হয়ে যান, আপনি যখন ছোট বয়সে এমন একটা দলের মুখ্য সংগঠক হয়ে যান, আপনাকে এগুলো শিখতে হবে। এটা ছাত্র সংগঠন না, এনসিপি ছাত্র সংগঠন না, ছাত্রদের দল হতে পারে, ছাত্র সংগঠন না। যেমন ধরুন বিচার নিয়ে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে অভিযোগ আছে, একটা ফৌজদারি মামলার বিচার আইন মন্ত্রণালয়ের কাজ। একটা মামলা হয়, মানে বেসিকটুকু যদি ওনারা জানতেন, একটু খোঁজ নিলেই জানতেন, কিন্তু আসলে এটা তো ওনারা জানেন না, তাও বলি না, উনি আসলে মোটিভেটেড হয়ে নেমেছেন। কারণ এইরকম বিশেষ করে ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে দীর্ঘকালীন একটা স্মিয়ার ক্যাম্পেইন চলেছে। মামলা হলো, মামলা কি বাধা দিয়েছে আইন মন্ত্রণালয়? দেয়নি, মামলা হয়েছে। মামলা হওয়ার পরে কি হয়? ইনভেস্টিগেশন হয়। ইনভেস্টিগেশন কার দায়িত্ব? পুলিশের দায়িত্ব, সরকারের দায়িত্ব। তারপর হিয়ারিংয়ে যাবে, সেখানে গিয়ে লোয়ার জুডিশিয়ারিতে একটা একটাও যে হিয়ারিংয়ে যায় নাই, এই দায় তো জুডিশিয়ারির না, আমরা আইন বিভাগ বলছি না, আমাদের লোয়ার জুডিশিয়ারির কাছে তো এগুলো আসতে হবে। এবং ফৌজদারি মামলা তদন্ত খুব সোজাও না, আসলে সময় নেয়। তো এটা আরেক মন্ত্রণালয়ের ব্যাপার। মানে এইভাবে এমন সব বিষয় নিয়ে এমনভাবে বলা হচ্ছে, ধরুন বিভিন্ন নিয়োগ নিয়ে, পিপি বা বিভিন্ন নিয়োগ নিয়ে, মানে বিশেষ দলের নিয়োগ, বিশেষ লোকজন ছাড়া পাচ্ছে, এসব বলা হচ্ছে। এখন এটা তো ফ্যাক্ট, গত শেখ হাসিনার সময় বিএনপির মানুষজন প্রচুর নিপীড়নের শিকার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন অনেকেই তখন ছাত্রলীগ করতো, মুজিবের বন্দনা গাইতো, শেষ মুহূর্তে এসব করেছে। অথচ বিএনপির তো লড়াইয়ের হিস্ট্রি আছে দীর্ঘদিন। তো তা যদি থেকে থাকে, তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা অনেক বেশি নাই? আছে তো। একই সাথে আপনি যখন লয়ারদেরকে নতুন করে বিভিন্ন সরকারি লয়ার হিসেবে নিয়োগ করবেন, বাংলাদেশে বিএনপির সমর্থন করে মানুষের সংখ্যাও তো বেশি, সো দেখবেন যে ওখান থেকে আসতে পারে। কিন্তু মোদ্দা কথাটা সেটা না, কথাটা হচ্ছে যতটুকু একটা মানুষের ক্রেডিবল সমালোচনা দরকার। আমরা তো ওনাদের কাছে নতুন রাজনীতি চেয়েছিলাম, নতুন বন্দোবস্ত, তারাই বলেন, সো তারা ক্রেডিবল। জি, আপনি যাদের কথা বলছেন বা যার কথা বলছেন, তারা যদি কারো দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের অভিযোগগুলো একের পর এক তুলতে থাকে, সেই জায়গায় এম এ আজিজ যে সন্দেহটা আবার তুলেছেন, ঘাতক দালাল নির্মূল কমিটি, আপনিও কি সেখানে সন্দেহ পোষণ করেন? আমি ঠিক মনে করি না। ওনার অতীতের এই যে ব্যাকগ্রাউন্ড আজিজ ভাই বলেছেন, এটা ওনার আছে, কিন্তু আমি অন্তত ডক্টর আসিফ নজরুলকে, আমি শেখ হাসিনার এই যে অপশাসনের সময়টা, আমরা একটা পয়েন্ট আউট যদি করি, আমার কাছে এটা 2011-8 সালের নির্বাচন নিয়েও সিরিয়াস প্রশ্ন আছে। আমি নির্বাচনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ মানুষজন মনে করেন, বিএনপিতে অভিযোগ করে, তারপর আমি ছাড় দিলাম যে ওই নির্বাচনটা মোটামুটি ভালো হয়েছে। আওয়ামী লীগ একদম কথ্য ভাষায় যদি বলে শয়তানি শুরু করেছে বা সে শয়তানি করবে, বোঝা গেছে 11 সালে। তখন সে সংবিধান সংশোধন করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। এবং একটু অপ্রাসঙ্গিক হলেও বলি, আমাদের এই জাতির সবচেয়ে বড় শত্রুদের মধ্যে শেখ হাসিনার সাথে আরেক ব্যক্তির কথা বলা দরকার। আমি বহুদিন বলেছি, আজকে আমার মনে পড়লো, বিচারপতি খায়রুল হক। এই জাতির ভবিষ্যৎ ধ্বংস করার সাথে ওনার এই শয়তানি জড়িত আছে, শয়তানির পার্ট উনি ছিলেন। 11 থেকে অন্তত শেষ দিন পর্যন্ত আমি ডক্টর আসিফ নজরুলের অ্যাক্টিভিজম দেখেছি। উনি তো ফোকাসড, উনি এক্সপোজ ছিলেন, লিখেছেন, কথা বলেছেন, টক শোতে কলাম লিখেছেন, সব কিছু মিলে তো আমি অন্তত এই দীর্ঘ সময়, এটা তার ছোট সময় না যে কয়েক মাস হঠাৎ করে এসে তিনি এটা করছেন। সো আমি যখন কনসিস্টেন্টলি দেখেছি উনি এটা করেছেন, তখন আমরা ধরতেই পারি নিশ্চিন্তে যে তিনি
এই স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে ফাইট করেছেন। সে কারণে আমি মনে করি যে আমরা আগের এই ব্যাপারটা অ্যাটলিস্ট আমাদের এখনকার কনটেক্সটে খুব রিলেভেন্ট। আপনি ওই জায়গাটায় মনে করছেন না। এম এ আজিজ, যে জায়গাটা আবার ডাক্তার জাহিদুর রহমান একদম শুরুতে বলেছেন যে একটা প্রলম্বিত করবার চেষ্টা, মানে সময়টা, মেয়াদটা, সেটা যদি হয়, সেই জায়গায় আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথা বলছিলেন এবং সেনাপ্রধানের কথাও বলছিলেন। উনি কিন্তু বলেছেন যে এই মানবিক করিডোর নিয়ে কোনো ধরনের কথা হয়নি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরবর্তীতে বলেছেন যে হয় নাই, হবেও না, এই ধরনের একটি মন্তব্য আমরা গণমাধ্যমে দেখেছি। আবার সেনাপ্রধানের জোরালো উচ্চারণ। তাহলে আসলে কি হতে যাচ্ছে? আমি যেহেতু তার বললাম 4টা পাসপোর্ট করেছে, একটা তো এনআইডি জমা দেয় নাই, আমেরিকায় বসে পাসপোর্ট করেছে এবং পাসপোর্টে 2 নম্বরই আছে, তার নামও একটা আছে উল্টা। আমি সেসব বলবো না, এই জন্যই বলছি তাকে ডাউট করা হয়েছে সে দ্বৈত নাগরিক। এখন দ্বৈত নাগরিক সার্টিফিকেট তো আনা যাবে না, কিন্তু ওখানে সে অনেক অনিয়মের আশ্রয় নিয়েছে। তো সুতরাং তিনি যেটা বলেছেন, প্রথম আপনি দেখেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছিল যে আমরা নীতিগতভাবে মানবিক করিডোর এগ্রি করেছি, মানে এগ্রি করেছি, তবে শর্ত আছে, শর্ত পূরণ হলে তাহলে আমরা মানব। হ্যাঁ, এটি বলছে। উনি ডিনাই করলে এটা কোনো আলোচনাই হয়নি। ওনার স্লিপ অফ টাং, উনি স্লিপ অফ টাং, হ্যার স্লিপ অফ টাং হয় না, এটা কোনো কথা? রাষ্ট্রের পররাষ্ট্র উপদেষ্টা বলছে সেটা স্লিপ অফ টাং। সেনা প্রধান বলেছে কোনো সংস্কার, করিডোর, বন্দর, এসব কোনো কিছু নিয়ে সেনাপ্রধানের সাথে সেনাবাহিনী ডার্কে আছে, তারা জানে না। হ্যাঁ, তারা পরিষ্কার বলছে জানে না, ডার্কে রাখা হয়েছে তাদেরকে। কেন? আপনি 5 তারিখের যে সেনাবাহিনীর যে ভূমিকা, সেটা স্বীকৃতি দিবেন না? ছাত্ররা গণঅভ্যুত্থান ঘটায় দিচ্ছে, স্বীকৃতি চান, রাজনৈতিক দলরা স্বীকৃতি চান, আমরা স্বীকৃতি চাই। হ্যাঁ, সেনাবাহিনী ওই দিন যদি ফ্যাসিস্ট সরকারের প্রধানের কথা শুনতেন, তো লাশ তো হাজার হাজার পড়তো। উনি নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, হাজার হাজার পড়তো। তা আপনি তাকে একটা ভূখণ্ড করিডোর, মানে কি করিডোর দিবেন? পৃথিবীতে অনেক জায়গায় করিডোর দিছে, সিরিয়ায়, গাজা, ইরাকে নো ফ্লাই জোন, এবার কোনো জায়গায় তো করিডোর কিন্তু ফাইনালি শেষ পর্যন্ত আর্মির দখলে গেছে। আপনাকে বুঝতে হবে তো এটা। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবেন না, অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা বসে করিডোর দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কি করে বলে যে কোনো আলোচনাই হয়নি? আলোচনা কি? ফরমালি চিঠি দিয়েছে জান্তা সরকারের কাছে যে করিডোর দেওয়া যাবে না, কারণ ওইখানে বলা হয়েছে, জাতিসংঘ বলেছে। তারপরে ব্যাকগ্রাউন্ড দেখেন, জাতিসংঘের মহাসচিব আসছে, তখন কিন্তু বলা হয়েছে, আপনার ওই পিআর সেকশন থেকে বলা হয়েছে যে এই যে জাতিসংঘের মহাসচিব আসলো, তিনি 1 লাখ রোহিঙ্গা নিয়ে ইফতার করলো, এটা সারা বিশ্ব জানলো, অর্থাৎ এই জিনিসটা গুরুত্বে নিয়ে আসা। হ্যাঁ, এরপরে 2 জন আমেরিকান অফিসিয়াল আসছে, তারপরে আলোচনা শুরু হয়েছে করিডোরের কথা, জাতিসংঘ প্রস্তাব দিছে। তো গোপন রাখলেন কেন এতদিন? সন্দেহ তো আছে। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলে, আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এক কথা বলে, ডিনাই করছে। তারপরে তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো বিদেশি নাগরিক, সে ডিনাই করছে। ডিনাই করছে কি? তার পাসপোর্টের সব রকমের নাম্বার পর্যন্ত আছে আমার কাছে, ডেট, তারিখ, নাম্বার পর্যন্ত আছে আমার কাছে। এবং তিনি তো ক্রিমিনাল অফেন্স করছে, তার তো বিচার হওয়া উচিত। এখন আমেরিকায় বসে কিভাবে এনআইডি ছাড়া পাসপোর্ট নিচ্ছে? একটা প্রশ্নের উত্তর দেন তো। বাংলাদেশ থেকে পাসপোর্ট কেমনে গেল? ওই যে ইয়ে আছে না, আমাদের স্পিকার ছিল না, উনি বাসায় বসেছিল, পাসপোর্ট অফিস দিয়ে গিয়ে পাসপোর্ট বানায় দিয়েছে না বাসার থেকে, ওরকম করে নেওয়ার মতো। উনি যখন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিছে, এটা ক্ষমতা প্রয়োগ করে উনি নিছে। সেটা সেখানে তো আমেরিকান ঠিকানা দেওয়া আছে, আমেরিকান ঠিকানা দেওয়া আছে। এরপরে কি করবে উনি? সে জায়গায় আপনি তো বললেন যে আপনার কাছে সেই ডকুমেন্ট রয়েছে। আমি মোটামুটি শেষের দিকে চলে এসেছি। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে শুনে শেষ করব। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা ধরনের ছবি যে ঘুরে বেড়ায়, সেখান থেকেও জনমনে একটা আতঙ্ক ছড়ায়। বিদেশি সেনাদের আমরা ছবি দেখেছি, পরবর্তীতে জানা গেল ফায়ার সার্ভিসকে ট্রেনিং দিতে তারা এসেছেন। এই আতঙ্ক কি আসলে একটা অপপ্রচারের অংশ? নিশ্চয়ই। আসলে যেটা হয়েছে, আমরা অনেকে আগে থেকে তো ফলো করিনি। বাংলাদেশে এরকম
আমেরিকার মিলিটারি বা অন্য কোনো দেশের মিলিটারি এসছে, কারো যুদ্ধজাহাজ এসছে, কিছুদিন আগেও একটা রাশিয়ান যুদ্ধজাহাজ এসছে, তারা এখানে থামে, তারা আলোচনা করে, ট্রেনিং দেয়, এগুলো খুব দীর্ঘদিন থেকে হচ্ছে। কিন্তু এখন ঘটনা যেটা হয়েছে, এখন তো একটা ঘোলাটে পরিস্থিতি। ধরুন আমি একজনকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখলাম কাল না পরশু, যে ফেসবুকে এসে 2 ঘন্টা ঘোরাঘুরি করলাম কিন্তু এখনও তো সামরিক অভ্যুত্থানের খবর পাইলাম না। কেন কথাটা আমরা প্রতিদিন রাত হলেই দেখব কেউ না কেউ বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে একটা ঝাপসা ছবি, এখানে গাড়ি এসছে সেনাপ্রধানের বাড়িতে, এই হচ্ছে, এখনই কু হয়ে যাবে, অথবা উল্টো সেনাপ্রধানকে সরিয়ে ফেলবে, এদিকে আমেরিকা এখানে সোলজার দিয়ে ওইদিকে মিয়ানমারের দিকে চলে যাবে। এসব গুজব যখন প্রচুর চলতে থাকে, গুজব ক্রমাগত চলতে চলতে আমাদের কারো কারো মধ্যে এটার এক ধরনের বিশ্বাসযোগ্যতাও তৈরি হয়। আমি ব্যক্তিগতভাবে দেখেছি সচেতন শিক্ষিত মানুষও কিছু কিছু গুজব এক ধরনের এন্ডোর্স করেন, এবং কিছু মানুষ আছে যাদেরকে কিছু মানুষ বিশ্বাসও করে। তারা এডিটিং এর কাজটা তো চমৎকার করে করেন, খুব মানবিক করিডোর, পাশে বিদেশি সেনাদের ছবি এত চমৎকার করে। তো এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার ভয়েসও দিয়ে দিবে, আপনার চেহারাও দিবে, আপনি নিজে কথা বলতেছেন এটা দিয়ে দিবে। সেটা তো এআই যারা নিয়ে এসেছেন তারাই এখন বলছেন যে কেন নিয়ে আসলাম, এটা তো বড় পৃথিবীর জন্য বিপদ ডেকে আনবে, ওয়েপনের মতো একদম। তো এই ঘটনাগুলো ঘোলাটে পরিস্থিতিতে হয়। মোদ্দা কথা যেটা, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ভীষণ ঘোলাটে হয়ে গেছে, এটাকে আরো ঘোলাটে করার চেষ্টা হচ্ছে। আমি আবার বলছি, ঘোলাটে হচ্ছে না, পরিকল্পিত করে ঘোলাটে করছে। কেন? ওই যে ঘোলা পানিতে মাছ শিকার কেউ কেউ করতে পারেন, তাদের সেই দক্ষতা আছে, এবং পানি ঘোলা হয়ে গেলে স্পষ্ট যখন দেখা যায় না, তখন নানা রকম মাছ শিকার করা যেতে পারে, আমি বুঝবো না। সো পরিকল্পিত খেলারই এটা অংশ। আমি সব দিক থেকে, যে আপনাদের মেইন স্ট্রিম মিডিয়া আছে বা অন্য যাদের এই ধরনের ব্যক্তিগত, আমাদের এখন প্রত্যেকের হাতে একটা মিডিয়া আছে, এই জিনিসগুলো ফাইট করা দরকার, কারণ আমরা খুবই ভলেটাইল একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু ফ্যাক্ট চেকিং এর ব্যাপারটাও তো রয়েছে, সেখানে কতটা আসলে সেই ফ্যাক্ট চেক করা হচ্ছে প্রতি মুহূর্তে? সমস্যা আছে, যারা ফ্যাক্ট চেক করছেন সাধারণ মানুষ ওইটার অ্যাক্সেস নাই। আজকে শেষ করতে হচ্ছে, এটা ফ্যাক্ট চেকিং করে বের করানো খুব কঠিন। বাংলাদেশের টেকনোলজিক্যাল এত এক্সপার্ট না। জি, তবে আমি শেষ কথা বলি, বিবিসি বাংলাতে একটা রিপোর্ট হয়েছিল, সেখানে বলা হয়েছে যে এই সরকারের ভিতর থেকে নির্বাচন চায় না এমন গ্রুপ আছে, আর বিদেশে শুধু ভারতেই 100 আওয়ামী লীগের নেতা আছে যারা ওখান থেকে দেশের তাদের এই যার কারণে দেশের মধ্যে সাধারণ মানুষের অনেক বিভ্রান্তি আছে। নিঃসন্দেহে আমরা আবারও ফিরবো আপনার মতের আয়োজনে, কিন্তু আজকে এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এম.এ. আজিজ আপনাকে, ডাক্তার জাহিদুর রহমান আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা আপনারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবারও ফিরবো আপনার মতের আয়োজনে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।